রামপুর নামক গ্রামে কমলেশ নিজের স্ত্রী প্রাচীর সঙ্গে থাকত। স্বামী স্ত্রী ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল। দুজনে সকালে উঠে সবার প্রথমে কৃষ্ণ ভগবানের পূজা করত। তারপর কৃষ্ণকে মাখন মিছরির ভোগ দিয়েই দিন শুরু করত। কমলেশের কাছে দুটো গরু ছিল। তাদের দুধ দিয়ে দই ঘি তৈরি করে ও গ্রামে বিক্রি করত। ওই দুধ দই আর ঘি খেয়ে গ্রামের লোকেরা কমলেশ, তার স্ত্রী আর গরুদের সুখ্যাতি করত। এইভাবেই ওদের দিন চলছিল। একদিন কমলেশ দূরের গ্রামে সাইকেল নিয়ে দুধ দিতে যাচ্ছিল। তখনই সাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওর পায়ে চোট লাগার কারণে খুব রক্ত বেরোতে থাকে। আমার পা সব দুধ মাটিতে পড়ে যায়। কিছু লোকের সাহায্যে ও বাড়ি আসে। ওর পায়ে চোট লাগার কারণে ফুলে গেছিল। কিছুক্ষণ বাদে ডাক্তার এসে ওকে দেখে। শোনো কমলেশ, তুমি কিছুদিন দুধ দিতে যেতে পারবে না। তোমার পায়ে একটা গভীর চোট লেগেছে। কিছুদিন তোমাকে বাড়িতে থেকেই আরাম করতে হবে। কি আরাম? আমি যদি আরাম করি তাহলে দুধ বেচবে কে? আর আমি যদি দুধ না বেচি সংসার চলবে কি করে? এই শুনে কমলেশ চিন্তিত হয়ে পড়ল। তারপরে হঠাৎ কাছের বন্ধু রাজুর কথা মনে পড়ল। কমলেশ নিজের বন্ধু রাজুকে বাড়িতে ডাকলো আর তাকে বলল, রাজু বন্ধু, আমার অ্যাক্সিডেন্টের জন্য পায়ে বড় চোট লেগেছে। এখন আমি দুধ বেচতে যেতে পারবো না। যদি তুই আমার দুধগুলোও বেচে দিয়ে আসিস গ্রামে, ভালো হয়। কমলেশ, এ আবার কেমন করে কথা বলছিস? এতে ভালো হওয়ার কি আছে? তুই যেতে পারছিস না তো কি হয়েছে? আমি যাব, তোর সব কাজ করে দেব। রাজু খুব চালাক ছিল। ও হ্যাঁ করে দিল। আর লাভের অর্ধেক অংশ ও চাইল। কমলেশ বারণ করতে পারল না। হ্যাঁ ঠিক আছে রাজু ভাই, উপার্জনের অর্ধেক তুমি রেখো। কমলেশ বেশ কিছু বছর ধরে গ্রামের মন্দিরে জন্মাষ্টমীর দিন দুধ পাঠিয়ে দিত ক্ষীর তৈরির জন্য। এবছরও ওর দিনটা মনে ছিল কবে জন্মাষ্টমী। ও রাজুকে ডেকে মন্দিরে দুধ পৌঁছতে বলল। রাজু কথা মতো দুধ নিয়ে বেরিয়ে তো পড়ল, কিন্তু তারপর মনে মনেও ভাবল, কমলেশ বলেছে যে সব দুধ টাকা ছাড়াই মন্দিরে দিতে হবে, কিন্তু আমি টাকা না নিয়ে কিভাবে দিই? যদি আমি এখন এখান থেকে অর্ধেক দুধ বের করে নিই আর অর্ধেক দুধের জায়গায় জল ভরে দিই, তাহলে কে আর কি জানতে পারবে? আর বাকি দুধ জল মিশিয়ে গ্রামের লোকেদের বিক্রি করে দেব। এতে আমার দ্বিগুণ উপার্জন হবে। রাজু যেটা ভাবলো সেটাই করলো। ও দুধে অর্ধেক জল মিশিয়ে মন্দিরের পুরোহিতকে দিয়ে দিল, আর বাকি অর্ধেক দুধেও জল মিশিয়ে গ্রামের লোকেদের বেশ দামে বিক্রি করে দিল। প্রসাদের ক্ষীর পাতলা ছিল। পুরোহিত মশাই না চাইতেও ওই ক্ষীরটাই ঠাকুরকে ভোগে দিল। পুজো শেষ হয়ে যাওয়ার পর গ্রামের লোকেদের নিয়ে পুরোহিত মশাই কমলেশের বাড়িতে এলো। যদি দুধ নাই দিতে চাইতে তাহলে বারণ করে দিতে। জল মিশিয়ে দেওয়ার কি ছিল? তোমার দুধের কারণে প্রসাদের ক্ষীর বিস্বাদ হয়েছে। মানুষজন না খেয়ে চলে গেছে। কমলেশ সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকলো। আরে আরে এ কি বলছেন পূজারি মশাই? আমি তো একদম ঘন তাজা দুধই পাঠিয়েছিলাম। নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিন্তু ওরা রাগ করেই কমলেশের কথা না শুনে ওখান থেকে চলে যায়। পরের দিন যখন রাজু এলো, কমলেশ ওকে সবকিছু জানালো। কমলেশ ভাই, তুমি আমাকে কি করে সন্দেহ করো? আমি তোমায় খারাপ সময় সাথ দিয়েছি আর তুমি আমাকেই ভালো মন্দ শোনাচ্ছ। আমি কি দুধে জল মিশিয়েছি নাকি? কিন্তু এ কথা আমি কখন বললাম? পুরোহিত মশাই বলছিলেন এবারের ক্ষীর আগের বারের মতো সুস্বাদু হয়নি, দুধ পাতলা ছিল তাই। ক্ষীর ভালো হয়নি তো হালুইকরকে বলতে হয় না? এতে দুধ যে দিচ্ছে তার কি দোষ? এইসব শোনার পর কমলেশ চুপ করে গেল। রাজুর উপর ওর ভরসা ছিল খুব, সেই জন্য ও রাজুকে আর কিছুই বলতে পারলো না। এরপর কমলেশ সুস্থ হয়ে গেল আর আবার দুধ দিতে বেরোলো। কিন্তু গ্রামের লোকেরা দুধ নিতে চাইলো না। ওরা বলল, আমাদের তোমার দুধ দরকার নেই। তোমার দুধে তো অর্ধেক জল থাকে। আমাদের দুধ দিতে আসার কোনো দরকার নেই। এই শুনে কমলেশ রাজুর আসল রূপ চিনতে পারল। ওর কাছ থেকে কেউ দুধ নিতে চাইছিল না, সবাই ওর উপর রেগেছিল। ও
ও দুঃখী হয়ে দুধ নিয়ে ওখানেই রাস্তায় বসেছিল। তখনই ওখানে শ্যামলা বরণ একটা ছেলে এলো, যাকে দেখতে খুব সুন্দর ছিল। ও কমলেশকে বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমার ক্ষীর খেতে বড় ইচ্ছে করছে, আমাকে তুমি ক্ষীর বানিয়ে খাওয়াতে পারো? কমলেশের ওর কথা খুব মিষ্টি লাগলো। ও ভাবল, গ্রামের লোকেরা তো এই দুধ নেবেও না, এ তো এমনি ফেলতে হবে। তার চেয়ে ভালো এই ছেলেটাকে আমি ক্ষীর বানিয়ে খাইয়ে দিই। ও ছেলেটাকে নিজের বাড়ি নিয়ে গেল। প্রাচী, এই ছেলেটাকে আমি রাস্তায় দেখেছি, এর বড্ড খিদে পেয়েছে, একে একটু ক্ষীর বানিয়ে খাওয়াও তো। কমলেশের কথা শুনে প্রাচী ক্ষীর বানালো। প্রাচী অল্প ক্ষীর বানাচ্ছিল, তাই জন্য ও ছোট বাসন নিয়েছিল। মা, এত ছোট বাটিতে কি করে হবে? আর একটু বড় বাসন নিয়ে নাও। বাচ্চার মন রাখার জন্য প্রাচী বড় বাসন বসালো, কিন্তু ওতে অল্প দুধ আর চিনি মেশালো। কিন্তু ক্ষীর বানাতে বানাতে ওই বাসন থেকে ক্ষীর উথলে উঠল। প্রাচী তো খুব আশ্চর্য হয়ে গেল। তখন প্রাচী ক্ষীরটা অন্য বাসনে ঢালল। তাও না জানি কেন ক্ষীর উথলে বাসন থেকে পড়ে যেতে থাকলো। প্রাচী তখন অন্য বাসনে ক্ষীরটা ঢেলে রাখলো। কিন্তু এমন চমৎকার হতে থাকলো যে ওর পুরো বাড়িতে বিভিন্ন বাসন ক্ষীরে ভরে উঠল, কিন্তু তাও ক্ষীর হওয়া বন্ধ হচ্ছিল না। ক্ষীর থেকে মিষ্টি মিষ্টি সুবাস বেরোচ্ছিল। প্রাচী, তুমি এত ক্ষীর বানিয়ে ফেলেছো, তোমাকে তো আমি শুধু এই বাচ্চাটার জন্যই বলেছিলাম। প্রাচী ছোট বাটি করে ক্ষীর ওই বাচ্চাকে দিল। তখন ওই ক্ষীর তৈরি হওয়া বন্ধ হলো। এবার এতটা ক্ষীর কি করব আমরা? এই ক্ষীরটা পুরো গ্রামে বিলিয়ে দাও। প্রাচী আর কমলেশ তাই করলো। পুরো গ্রামে ক্ষীরটা ভাগ করে দিয়ে দিল। ওই ক্ষীর এত সুস্বাদু ছিল যে সবাই পেট ভরে খেলো। আরে বাহ ভাই, এ তো দারুণ সুস্বাদু ক্ষীর। হ্যাঁ ভাই, এত ভালো ক্ষীর তো আমি আগে কোথাও খাইনি। যখন ক্ষীরটা সবাইকে দিয়ে ওরা বাড়ি ফিরল, বাড়িতে বাচ্চাটা ছিল না। বাচ্চাটাকে বাড়িতে না দেখে ওরা চিন্তিত হয়ে পড়ল। তারপর ওদের নজর গেল দুধের ট্যাঙ্কের ওপর, যেটা ঢাকা দেওয়া ছিল। ওর ভেতরে কিছু চকচক করছিল। প্রাচী যাই তার ঢাকনাটা খুলল। ওরা দুজন অবাক হয়ে গেল। দুধের ট্যাঙ্কে সোনার মুদ্রায় ভর্তি ছিল। ওদিকে রাজুর বাড়িতে চুরি হয়ে গেল। ওদের সবকিছু চোর লুট করে চলে গেল। হায় রাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, লুটে নিল। দুধে জল মিশিয়ে যে টাকা উপার্জন করেছি সব চোরে নিয়ে গেল। ও বুঝতে পেরেছিল যে এটা ওর ভুলের শাস্তি। তখনই ও দুঃখী মনে কমলেশের কাছে গেল আর নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। এরপর কমলেশ ওকে নিয়ে কৃষ্ণ মন্দিরে গেল, আর ওখানে মন্দিরে পুরোহিতের সামনে ও নিজের ভুল স্বীকার করলো। আমি ভগবানের দুধে ভেজাল মিশিয়েছিলাম, তার সাজা আমি কিন্তু পেয়ে গেছি। কমলেশ ওখানে গিয়ে চোখ বন্ধ করে কৃষ্ণ ভগবানের ধ্যান করছিল। তখনই ও সেই শ্যামলা বরণের ছেলেটাকে দেখতে পেল, আর ও দেখলো ওই ছেলেটা কৃষ্ণ ভগবানের মূর্তিতে লীন হয়ে গেল। কমলেশ কৃষ্ণ ভগবানের মূর্তির পায়ে পড়ে গেল আর বলতে থাকলো, হে গোপাল, আপনি স্বয়ং আমার ঘরে এলেন আর আমি আপনাকে চিনতে পারলাম না। আমায় ক্ষমা করে দিও কৃষ্ণ, যে কোনো বিপদে তুমিই আমায় সাহায্য করেছো। আমি বড়ই ভাগ্যবান যে বেঁচে থাকতেই আপনার দর্শন পেয়েছে। তারপর কমলেশ আর প্রাচী খুব ভালোবেসে কৃষ্ণ ভগবানের আরতি করলো। এরপর থেকে কমলেশের দুধের ব্যবসা খুব ভালো চলতে থাকলো, আর কিছুদিনের মধ্যে ও বড় দোকান খুলে ফেললো, যার নামও দিল কৃষ্ণা ডেয়ারি। আর এইভাবেই কমলেশ আর প্রাচীর জীবনে কোনো কিছুর আর অভাব রইল না, আর ওরা দুজন খুশি খুশি জীবনযাপন করলো। গোবিন্দপুর নামক গ্রামে মাধব নামের এক গোয়ালা থাকতো, যার স্ত্রীর নাম ছিল নির্মলা। ওর নয়না নামের একটি মেয়ে ছিল। মাধবের কাছে অনেক গরু ছিল। ও দুধ বিক্রি করে নিজের ঘর চালাতো। নির্মলা খুব কৃপণ ছিল। একবার নির্মলা দুধ থেকে মাখন বের করে আর নয়নাকে বলে, নয়না, আমি হাঁড়িতে মাখন রেখেছি। বাবা যাদের যাদের বাড়িতে দুধ বিক্রি করেন, তুই তাদের বাড়িতে গিয়ে এগুলো বিক্রি করে আয়। মাখনের টাকা নিতে কিন্তু ভুলবি না, বিনামূল্যে কাউকে দিবি না কিন্তু। নয়না মাথার উপর হাঁড়ি নিয়ে গ্রামের দিকে এগিয়ে চলল। বাড়ি বাড়ির সামনে গিয়েও চিৎকার করে বলল, মাখন নেবে গো, একদম তাজা আর সুস্বাদু মাখন। আরে মা, কত করে মাখন?
100 টাকায় 1 কিলো বৌদি। তাজা হবে তো? হ্যাঁ বৌদি, একদম তাজা। আচ্ছা, 1 কিলো দিয়ে দাও। গ্রামবাসীদের মাখন খুব ভালো লাগলো। সূর্য ডোবার আগেই প্রায় সব মাখন বিক্রি হয়ে গেল। অনেক টাকা রোজগার হলো। ও বাড়ি এসে পয়সা মাকে দিয়ে দিল। নির্মলা খুশি হয়ে গেল। আরে বাহ, এ তো দারুণ হলো। এবার থেকে প্রতিদিন আমি মাখন তৈরি করব। পরের দিন ও আবার মাখন তৈরি করলো আর নয়নাকে দিল। নয়না এবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই রাস্তায় এক রাধাকৃষ্ণর মন্দির পড়ে। ও বাইরে হাঁড়ি রেখে মন্দিরের ভিতরে গেল। ওখানে পূজারী জি শ্রীকৃষ্ণের বাল্যকালের কথা শোনাচ্ছিলেন। বালকৃষ্ণের মাখন বড়ই প্রিয় ছিল। মা যশোদা তার জন্য রোজ মাখন বানাতেন। তাও উনি অন্য গোপীদের কাছে গিয়ে মাখন চুরি করে খেতেন। নয়নার পূজারীর কথা ভালো লাগলো। ওর মনে জিজ্ঞাসা এলো, ঠাকুর মশাই, এখনো কি কৃষ্ণ ভগবানকে মাখনের ভোগ দেওয়া হয়? হ্যাঁ মা, কিন্তু এই গ্রামের লোক মাখনের ভোগ দেয় না। এই শুনে নয়না মাখন নিয়ে এলো আর ঠাকুরকে ভোগ দিতে বলল। চিন্তা করবেন না পণ্ডিতজি, এবার থেকে আমি রোজ মাখন আনবো। নয়নার এবার রোজগারের কাজ হলো যে ও গ্রামে যাওয়ার আগে কৃষ্ণ ভগবানকে মাখনের ভোগ দিত, তারপর বেঁচে যাওয়া মাখন বিক্রি করত। তাই বেচার জন্য মাখন কম হয়ে গিয়েছিল, তাই পয়সাও কম রোজগার হতো। একদিন নির্মলার সন্দেহ হলো, নয়না, তুই আজকাল পুরো টাকাটা আনিস না? মাখন তো সব বিক্রি করে দিস, মাঝ রাস্তায় খরচা করে ফেলিস না তো? নয়না ওর মায়ের স্বভাব জানতো। ও মনে মনে বলল, মা যদি জানতে পারে ভগবানের মন্দিরে আমি মাখনের প্রসাদ দিই, তাহলে খুব রেগে যাবে। এরপরে তো আমাকে মন্দিরে যেতেই দেবে না। কি বলবো আমি? মিথ্যে বলাটাই ও সঠিক ভাবলো। আমার কথা বিশ্বাস করো, আমি টাকা কোথাও খরচ করি না। আসলে গরু গাঢ় দুধ দেয় না, আর তাই জন্যই মাখন ভালো হয় না। সেই জন্য অত পয়সা কেউ দেয় না। গরুকে ভালো ভালো খেতে দাও, তখনই মাখন ভালো হবে। একবার মাধব অসুস্থ হলো, ও দুধ দিতে যেতে পারলো না। কি গো শুনছো, তুমি তো অসুস্থ, দুধ বিক্রি করতে তো যেতে পারবে না। আমি ভাবছি যে আমি গিয়ে বেঁচে আসি। হ্যাঁ নির্মলা, তুমি ঠিকই বলছো, এটাই ঠিক হবে। নির্মলা ক্যানে দুধ ঢেলে বিক্রি করতে বেরোলো। নয়না, তুই আমার সঙ্গে চল, তুই মাখন বিক্রি করবি আর আমি দুধটা দিয়ে দেব। দুই মা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় মন্দির এলো। নয়না মন্দিরের সামনে দাঁড়িয়ে গেল। আরে, এখানে দাঁড়িয়ে গেলি কেন? এগিয়ে চল, তোর বাবা অসুস্থ। তাড়াতাড়ি দুধ মাখন বিক্রি করে বাড়ি যেতে হবে। নয়না মায়ের কথায় ভয় পেয়ে ভোগ না দিয়ে এগিয়ে যায়। দুজনে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। কিছুদিন ধরে এই নিয়মই চলল। তারপর মাধবের শরীর সুস্থ হয়ে গেল। একদিন নির্মলা সব টাকা পয়সা গুনছিল। তখনই ওখানে এক খুব সুন্দর মেয়ে এলো। তুমি কে আর এখানে কি করছো? আমার নাম রাধা। আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে, ওর নাম গোপাল। আপনার মেয়ে রোজ আমাদেরকে মাখন খাওয়াতো। কিছুদিন ধরে ও আসছে না, ওর কি হয়েছে? নির্মলা তো অবাক হয়ে গেল। ও বাইরে 10-12 বছরের এক সুন্দর যুবককে দাঁড়িয়ে থাকতে দেখলো। বাচ্চারা, আমার মেয়ে তো এখন বাড়িতে নেই, কিন্তু তোমরা কতদিন ওর কাছ থেকে মাখন নাও? আমি তো মন্দিরে থাকি, আপনার মেয়ে আমায় রোজ মাখন দিয়ে যায়। তোমরা মাখনের পয়সা তো দিয়ে দিয়েছো? না না মা, আপনার মেয়ে তো আমাদের ভালোবেসে মাখন খাওয়াতো। ওকে কিছুদিন ধরে দেখিনি, তাই ওর খোঁজ নিতে চলে এলাম। নির্মলা বুঝতে পেরে গেল এই কারণেই নয়না কম টাকা নিয়ে আসতো। ও প্রচন্ড রেগে গেল। ও দুজনকে প্রচন্ড রাগ দেখিয়ে বলল, তোমরা দুজন আমার মেয়েকে বোকা বানিয়ে এতদিন ধরে ফ্রিতে ওর কাছ থেকে মাখন নিয়েছো, আর এরকমটা হবে না। গোপাল আর রাধা দুজনে হাসতে হাসতে ফিরে গেল। কিছুক্ষণ পরে নয়না বাড়ি এলে নির্মলা খুব রেগেছিল। ও রাধার কথা নয়নাকে বলল, তুই আমাকে মিথ্যে বললি? তুই মাখন নিয়ে গিয়ে সবাইকে ফ্রিতে খাইয়ে দিস? মা, আমি তো কৃষ্ণ ভগবানের মন্দিরে মাখন ভোগে দিয়ে আসি। তুমি তো শুধু পয়সারই চিন্তা করো। উনি আমাদের বাড়িতে মাখনের জন্য এলেন আর তুমি তাড়িয়ে দিলে। নির্মলা এই শুনে অবাক হয়ে গেল। নয়না কাঁদতে কাঁদতে নিজের বাবার কাছে গেল আর সবকিছু বলে দিল। আমাদের ভাগ্য এতই প্রসন্ন ছিল যে ভগবান নিজে আমাদের বাড়ি এসেছিলেন। তোমার কৃপণতার জন্য তুমি তাকে তাড়িয়েছো। এবার মাধব, নির্মলা, নয়না তিনজনে মাখন নিয়ে মন্দিরে গেল আর কৃষ্ণ ভগবানকে ভোগ দিল আর তার কাছে ক্ষমা চাইল। ভগবান, আমাদের ক্ষমা করে দিন। আপনি স্বয়ং আমার বাড়িতে এসেছিলেন, আমি আপনাকে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিলাম। আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
আমি পয়সার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের ক্ষমা করে দিন ভগবান, কৃপা করে আপনার দর্শন দিন। হঠাৎ ওখানে একটি তীব্র রশ্মি এলো, আর সেই আলোয় ওরা ওই দুই বাচ্চা ছেলে মেয়েকে রাধাকৃষ্ণের মূর্তির সামনে দেখতে পেল। নির্মলা মাখন বেচা বন্ধ করে দিল। ও মাখনের ভোগ দিত আর বেঁচে যাওয়া প্রসাদ হিসাবে সবাইকে খাইয়ে দিত। নির্মলার স্বভাবও এবার বদলে গিয়েছিল। ও কিপটেমি ছেড়ে দিয়েছিল। ও গরিবদের সব সময় সাহায্য করত।